পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তোমরা সবসময় যাতে সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে পরিবার নিয়ে বসবাস করতে পারো। সম্মান চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের যে কোর্সটি আমি পড়াই সেটা হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যার কোর্স কোড 24-19-07। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির প্রয়োগ। শুরুতেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। আমরা জানি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন বিখ্যাত ফরাসি দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ মন্টেস্ক্যু। তিনি তার দ্য স্পিরিট অফ লজ নামক গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ ব্যাখ্যা প্রয়োগ করেন বা পূর্ণ ব্যাখ্যা দান করেন। এই গ্রন্থটি 1748 সালে প্রকাশিত হয় এবং এই গ্রন্থে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টি বিভাগ পৃথকভাবে গঠিত হবে। এক বিভাগ অপর বিভাগের কাজে কোনরূপ হস্তক্ষেপ করবে না। এবারে আমরা এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দক্ষিণ কোরিয়ায় কতটা প্রয়োগ হয়েছে এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কতটা প্রয়োগ হয়েছে সে বিষয়ে আলোচনা করছি। আমরা আগেই জানি দক্ষিণ কোরিয়ার প্রজাতন্ত্র একটি গণতান্ত্রিক দেশ। এর সরকার ব্যবস্থা গণতান্ত্রিক। প্রজাতন্ত্রী বস্তুপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থার আদলে গঠিত, যা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা বিভক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। সহজ ভাষায় দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত, আবার এখানে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতিও রয়েছে। সুতরাং আমরা দেখছি সংবিধান অনুযায়ী তাত্ত্বিক ভিত্তি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর ব্যবহারিক ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। দক্ষিণ কোরিয়ার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়। সরকারের 3টি বিভাগ পরস্পরের প্রভাবমুক্ত অবস্থায় যাতে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করতে পারে সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার সংবিধান প্রণেতাগণ সতর্কতার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দক্ষিণ কোরিয়ার সংবিধানে তারা সুচিন্তিতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে রূপায়ণ করেন। বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই নীতিকে সর্বাধিকভাবে প্রয়োগ করা হয়েছিল বলে মনে করা হয়। হ্যামিল্টন, ম্যাডিসন প্রমুখ নেতৃবৃন্দ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে জোরালো যুক্তির অবতারণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ন্যায় দক্ষিণ কোরিয়ার সংবিধানেও সরকারি ক্ষমতাকে মন্টেস্ক্যুর অনুসরণে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যথা আইন প্রণয়ন, শাসন বিভাগীয় এবং বিচার বিভাগীয়। এবারে আমরা বোর্ডে দেখে নিতে চাই যে দক্ষিণ কোরিয়ার সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে কি বলা হয়েছে। আমরা সংবিধান সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। দক্ষিণ কোরিয়ার সংবিধান 1948 সালে প্রথম প্রণীত হয় এবং এই সংবিধান কিন্তু একাধিকবার অর্থাৎ 9বার সংশোধিত হয়েছে এবং 5বার পুনর্লিখিত হয়েছে। কার্যকরীকরণের পর থেকে এতবার সংশোধিত এবং লিখিত হয়েছে। এবং দক্ষিণ কোরিয়ার যে বর্তমান সংবিধান তা 1987 সালে প্রণীত এবং 1988 সালে কার্যকরী হয়। তো সেই সংবিধান অনুযায়ী দক্ষিণ কোরিয়াতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিতে চাই। দক্ষিণ কোরিয়া সংবিধানের 40 নম্বর ধারা, 66-র 4 নম্বর ধারা এবং 101-এর 1 নম্বর ধারায় ক্ষমতাকে 3টি পৃথক পৃথক বিভাগের হাতে অর্পণ করা হয়েছে। সংবিধান অনুসারে বলা হয় যে সংবিধানের 40 নম্বর ধারায় বলা হয়েছে যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা জাতীয় পরিষদের হাতে ন্যস্ত থাকবে। আমরা আগেই দক্ষিণ কোরিয়া সম্পর্কে যখন জেনেছি যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় পরিষদ। সংবিধানের 66 নম্বর 4 ধারায় 4 নম্বর দফায় নির্দেশ করা হয় যে শাসন বিভাগীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। সংবিধানের 101 নম্বর ধারায় 1 নম্বর দফায় বিধান করা হয় যে জুডিশিয়াল পাওয়ার শ্যাল বি ভেস্টেড ইন কোর্টস কম্পোজড অফ জাজেস। আবার 101-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে যে দ্য কোর্ট শ্যাল বি কম্পোজড অফ দ্য সুপ্রিম কোর্ট হুইচ ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য স্টেট অ্যান্ড আদার কোর্টস অফ স্পেসিফাইড লেভেলস। অর্থাৎ আমরা দেখছি যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা
জাতীয় পরিষদের হাতে ন্যস্ত, তারপরে শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, আর বিচার বিভাগীয় ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ যে কোর্ট, সুপ্রিম কোর্ট এবং সেখানে যে বিচারকগণ রয়েছে তাদের সমন্বয়ে গঠিত, বা তাদের হাতে, জাজদের হাতে, বিচারকদের হাতে বিচার করার ক্ষমতা রয়েছে। তো আইন প্রণয়ন সংক্রান্ত, শাসন সংক্রান্ত এবং বিচার বিভাগীয় ক্ষমতা তিনটি বিভাগের হাতে আলাদাভাবে ন্যস্ত করা হয়েছে। এক বিভাগকে অপর বিভাগের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব থেকে পুরোপুরি মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। বস্তুত রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষেত্রেই এ নীতি প্রয়োগের আদর্শ দৃষ্টান্ত মেলে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান দক্ষিণ কোরিয়ার সংবিধান প্রণেতারা মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দ্বারা প্রভাবিত হয়ে তাদের সংবিধানে এ নীতির সংযোজন করেন। বাস্তবে দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় এক বিভাগকে কিন্তু অপর বিভাগের উপর নির্ভর করতে হয়, তাই সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিপূর্ণ প্রয়োগ ঘটেনি। এবারে আমরা আসছি যে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি কতটা প্রয়োগ হয়েছে। আমরা আগেই বলেছি কিন্তু যে তাত্ত্বিক ভিত্তিক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং তার সাথে সাথে কিন্তু নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতিও দক্ষিণ কোরিয়ায় প্রচলিত রয়েছে বা কার্যকরী রয়েছে, একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই। বস্তুত কোন সংবিধানে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা পৃথক পৃথকভাবে বন্টন করার যে নীতি গ্রহণ করা হয়, সে নীতিকে কার্যত বজায় রাখার, অর্থাৎ প্রত্যেক বিভাগকে স্ব এখতিয়ার লঙ্ঘন হতে নিবৃত রাখার লক্ষ্যেই নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা একটি উপযোগী পন্থা হিসেবে গণ্য হয়। প্রত্যেক বিভাগকে স্ব এখতিয়ার থেকে বা স্ব এখতিয়ারের লঙ্ঘন থেকে নিবৃত রাখার জন্যই কিন্তু নিয়ন্ত্রণ ও ভারসাম্যের ব্যবস্থা উপযোগী হিসাবে গণ্য করা হয়। অবশ্য নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ক্ষেত্রে কিছুটা সংশোধন আনয়ন করে। কোনো রাজনৈতিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি তখনই গৃহীত হয় যখন কোনো কার্য পালনের দায়িত্ব কোনো এক ব্যক্তির হাতে বা এক বিভাগের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করা হয় না, বরং বেশ স্বাধীন অন্যান্য বিভাগের হাতেও কিন্তু সেই কার্য সম্পাদনের বিষয়ে অংশ বা নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা হয়। আবার একটু বলছি যে কোনো এক ব্যক্তির বা বিভাগের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করা হয় না, বরং বেশ স্বাধীন অন্যান্য বিভাগকেও কিন্তু নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়। তো এরূপ নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা সম্ভব বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন। হ্যামিল্টন এবং অন্যান্য বিশেষজ্ঞগণ বলছেন, এই ব্যবস্থা এমনভাবে সরকারের আভ্যন্তরীণ কাঠামোর বিন্যাস করে যাতে এর বিভিন্ন বিভাগ এদের পারস্পরিক সম্পর্কাদির মাধ্যমে অন্যান্য প্রত্যেক বিভাগকে এর নিজস্ব যথার্থ এখতিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সম্পর্কে মার্কিন সংবিধানের একটি উক্তি প্রযোজ্য এবং সেখানে কি বলা হয়েছে সেটা বলছে, নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতিতে আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতা পৃথক পৃথকভাবে বন্টন করে দেওয়ার নীতিকে স্বীকৃতি দানের সাথে সাথে কোনো বিভাগের কতকগুলো কার্যে অন্য বিভাগের অনুমোদন গ্রহণের বিধান করা হয় এবং এভাবে প্রত্যেক বিভাগকে অন্যান্য বিভাগের স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা করা হয়। আবারও বলা হচ্ছে যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়ার নীতি, সেই নীতিকেও স্বীকৃতি প্রদান করা হয় এবং সাথে সাথে কোনো বিভাগের কতগুলো কাজে অন্য বিভাগের অনুমোদন দেওয়ার কথা বা নিয়ন্ত্রণের ক্ষমতার কথা বলা হয়। দক্ষিণ কোরিয়ার সংবিধানের তাত্ত্বিক ভিত্তি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত হলেও ব্যবহারিক ভিত্তি ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির উপর প্রতিষ্ঠিত। তাই দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সাথে সাথে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি সম্পৃক্ত থেকে উক্ত শাসন ব্যবস্থাকে একটি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় পারস্পরিক নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতি দ্বারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থেকে উদ্ভূত হয়েছে। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সংবিধান প্রণেতাগণ মন্টেস্কোর ধারণার দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং আমরা আগেই বলেছি ফরাসি দার্শনিক মন্টেস্কো, যিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবক্তা, তার ধারণার দ্বারা প্রভাবিত হচ্ছেন। ফরাসি চিন্তাবিদ মন্টেস্কো নাগরিক স্বাধীনতা রক্ষার উপায় হিসাবে শাসন ব্যবস্থায় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিশ্বাস করতেন নাগরিক স্বাধীনতা রক্ষা করার সর্বোত্তম উপায় হলো সরকারের ক্ষমতা এর বিভিন্ন বিভাগের মধ্যে
ভাগ করে দেওয়া, যাতে এরা একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ উনি বলছেন নাগরিক স্বাধীনতা রক্ষার সর্বোত্তম উপায় কিন্তু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, তার সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। এবং আরেকটা কথা বলছেন যে সরকারের স্বেচ্ছাচারিতাকে বা স্বৈরাচারিতাকে যদি রোধ করতে হয় তবে কিন্তু এই নীতি শাসন ব্যবস্থায় অপরিহার্য। তো সেক্ষেত্রে মন্টেস্কুর মত উদ্ধৃত করে এখানে বলা হয়েছে, It is the experience of the ages that every man was against power is proved to abuses it. He goes forward until finds his limit. If power is not to be abused, then it is necessary in the nature of things that power must be made a check to power. সুতরাং দক্ষিণ কোরিয়ার সংবিধান প্রণেতাগণ একদিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে চেয়েছেন। অন্যদিকে সরকারের সমুদায় ক্ষমতা একই হাতে কেন্দ্রীভূত থাকার ফলে ক্ষমতার অপব্যবহারের যে প্রবণতা লক্ষ্য করা যায়, সেই অপব্যবহার রোধকল্পে আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সমঝোতা এবং সহযোগিতা স্থাপন করার জন্য নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির প্রবর্তন করতে প্রয়াসী হয়েছেন। সুতরাং এ নীতি অনুযায়ী এক বিভাগের ক্ষমতা অপর বিভাগের দ্বারা সীমাবদ্ধ করতে হবে, অর্থাৎ এক বিভাগের ক্ষমতা অন্য বিভাগের সহযোগিতায় এবং সম্মতিতে প্রয়োগ করতে হবে। রুথ সিলভার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন যে checks and balances prevented one branch of the national government from exercising important powers without the concurrence of another branches. অর্থাৎ আমরা দেখছি যে দক্ষিণ কোরিয়ার সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতোই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন করা হয়েছে এবং সাথে সাথে নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি স্বীকৃত হয়েছে। এবং এই দুইটি ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থাকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। তো আমরা যখন তোমাদেরকে ক্লাসে এই কোর্সটি পড়িয়েছি তখন কিন্তু আমি বলেছিলাম যে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, এই কোর্সটি আমার কাছে নতুন। অবশ্য সব কোর্সই ঢাকা কলেজে এসে নতুন নতুন করে জানা হচ্ছে, নতুন করে পড়া হচ্ছে। তো আমি যখন পড়িয়েছি তখন তোমাদের যে আগ্রহ দেখেছি এবং আমার কথা তোমরা মন্ত্রমুগ্ধর মতো শুনেছো এবং পাশাপাশি প্রশ্ন জিজ্ঞাসা করেছো এই বিষয়ে, জাপান সম্পর্কে তখন আমরা পড়ছিলাম। তো আমাকে ভীষণ সেগুলোতে অনুপ্রাণিত করেছে এবং এই পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি এই সাবজেক্টটি কিন্তু আরও বেশি জানার আগ্রহ বাড়িয়েছে। তোমাদের আগ্রহ এবং আমার প্রচেষ্টা, যাই হোক। তো আসলে শিক্ষা বা লেখাপড়ার যে উদ্দেশ্য সেটা তো শুধু রেজাল্ট ভালো করা নয়। আমি মনে করি যে জ্ঞান লাভের পাশাপাশি কিন্তু এটা মনকে কুসংস্কার থেকে মুক্ত করে এবং মনের আত্মবিশ্বাস বাড়ায় এবং জ্ঞান লাভ করার যে তৃপ্তি, যে মনের আনন্দ, সেটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। তো তোমরা বলবো যে এই কোর্সটি বা প্রত্যেকটা কোর্সই, প্রত্যেক শিক্ষকের প্রত্যেকটা কোর্সই তোমরা মনোযোগ সহকারে পড়ো, জ্ঞান লাভ করো, সাথে সাথে পরীক্ষায় রেজাল্ট ভালো করো। সব কিছু মিলিয়ে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই প্রত্যাশা রাখছি। তো তোমরা জ্ঞানের আলোয় এবং মনুষ্যত্বের শিক্ষায় উদ্ভাসিত হবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।